হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি নাম হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম। সো এই টপিকটি ফাইনাল প্রফ এমবিবিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সচরাচর এই টপিকটি থেকে ফাইনাল প্রফ এমবিবিএস পরীক্ষায় কোশ্চেন ধরা হয়। তাছাড়া ওয়ার্ডে প্রায় সময়ই স্টিভেন জনসন সিনড্রোমের পেশেন্ট দেখা যায়। তাছাড়া অন্যান্য পরীক্ষাতেও এই টপিকটি থেকে অনেক কোশ্চেন আসে। সো এই টপিকটি আজকে মূলত আমি ডেভিডসন থেকে এবং মাগারিব থেকে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রথমে যদি আমরা জানতে চাই যে আসলে স্টিভেন জনসন সিনড্রোম জিনিসটা কী, তাহলে অ্যাকর্ডিং টু ডেভিডসন অ্যান্ড মাগারিব, স্টিভেন জনসন সিনড্রোমটা হচ্ছে একটা টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। ঠিক আছে, এটা হচ্ছে একটা টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন যার কারণে স্টিভেন জনসন সিনড্রোম হয়ে থাকে, তো এই টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন তথা স্টিভেন জনসন সিনড্রোম কেন হয়, এই জিনিসটা আসলে জানা প্রয়োজন, কারণ পরীক্ষাতে এই টপিকটা থেকে, এই পার্টটা থেকে কোশ্চেন আসে। সো স্টিভেন জনসন সিনড্রোমের কারণ যদি আমরা খুঁজতে চাই, তাহলে স্টিভেন জনসন সিনড্রোমের কারণগুলোকে আমরা মনে রাখতে পারি যে নেমোনিক্স দিয়ে, সেটা হচ্ছে বিএমডিসি, বি ফর ব্যাকটেরিয়া যেমন স্টেপটোকক্কাল ইনফেকশন, মাইকোপ্লাজমা, এম ফর মেলিগনেন্সি যেমন লিম্ফোমা, লিউকোমিয়া, ডি ফর ড্রাগস এবং সি ফর কানেকটিভ টিস্যু ডিজিজ যেমন এসএলই। সো এখন স্টিভেন জনসন সিনড্রোমের সবচেয়ে মোস্ট কমন কজ হচ্ছে ড্রাগস। ঠিক আছে, ড্রাগস হচ্ছে সবচেয়ে মোস্ট কমন কজ অফ স্টিভেন জনসন সিনড্রোম। এখন স্টিভেন জনসন সিনড্রোম করতে পারে এরকম ড্রাগসগুলো, আসলে অনেক ড্রাগস আছে যে ড্রাগসের মাধ্যমে এই স্টিভেন জনসন সিনড্রোম হতে পারে। তবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা যে কোশ্চেনগুলো পরীক্ষাতে আসে সেগুলো যদি আমরা মনে রাখতে চাই, তাহলে আমরা যে নেমোনিক্স দিয়ে মনে রাখতে পারি সেটা হচ্ছে ল্যাম প্ল্যান টু এসকেপ। অ্যান্ড ল্যাম stand for lamotrigine, plan for phenobarbital, E for erythromycin, S for sulfonamide, C for carbamazepine, A for allopurinol, P for penicillin and cephalosporin groups of antibiotics, and E for estrogen containing oral contraceptive pill. ঠিক আছে, তো এই যে ড্রাগসগুলো মোস্ট কমনলি কজেস স্টিভেন জনসন সিনড্রোম, তাছাড়া অন্যান্য ড্রাগসও বিদ্যমান যেগুলো কিনা স্টিভেন জনসন সিনড্রোম করতে পারে। তো এখন এই যে স্টিভেন জনসন সিনড্রোম যদি হয়, তাহলে স্টিভেন জনসন সিনড্রোমের টার্গেট অর্গান বা টার্গেট সাইটটা আমাদের একটু জানা প্রয়োজন। তো স্টিভেন জনসন সিনড্রোমের টার্গেট সাইট হচ্ছে স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন। হ্যাঁ, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ হচ্ছে যদি কারো স্টিভেন জনসন সিনড্রোম হয়, তাহলে তার বডিতে যত স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন আছে, ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি সব জায়গাতেই তার ইফেক্টটা দেখতে পাবো আমরা। যেমন আমি এখানে দুইটা কথা বললাম, এক্সটার্নালি অ্যান্ড ইন্টারনালি, তাই না? এখন এক্সটার্নালি আমাদের বডিতে যে স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেনগুলো বিদ্যমান, সেগুলোতে স্টিভেন জনসন সিনড্রোমের ইফেক্ট কী সেটা যদি আমরা মনে রাখতে চাই, তাহলে আমরা উপর থেকে নিচ মানে হেড টু টু যদি আমরা চিন্তা করি, তাহলে এক্সটার্নালি আমাদের প্রথমে আসা হচ্ছে আই। ঠিক আছে, তো আইয়ের যে মিউকাস মেমব্রেন বা কনজাংটিভা, সেই কনজাংটিভাতে কী হয়? কনজাংটিভাইটিস। তো স্টিভেন জনসন সিনড্রোমের পেশেন্ট কনজাংটিভাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। তারপরে নেজাল মিউকাসাতে হতে পারে রাইনাইটিস, লিপে হতে পারে এনজিওডেমা অফ দ্য লিপ, যেমন ছবিতে যে পেশেন্টটা দেখাচ্ছি সেটা ইট ইজ এ রিয়েল পেশেন্ট রিসিভড ইন আওয়ার ওয়ার্ল্ড। তো তার যদি আপনারা ফলো করেন, তাহলে হচ্ছে আয়ে তার কনজাংটিভাইটিস ছিল, নোজে রাইনাইটিস, দেন হচ্ছে লিপসে তার এনজিওডেমা অফ দ্য লিপস ছিল, ওরাল মিউকোসাতে তার মাল্টিপল আলসার ফর্মেশন হয়েছিল এবং হচ্ছে ইরুশন, হ্যাঁ, ওরাল মিউকোসাতে, এবং তার হোল অফ দ্য বডির যে স্কিন আছে এক্সটার্নালি, সেগুলোতে মেকুলু পেপুলার রেশ ডেভেলপ করে। ঠিক আছে, মেকুলু পেপুলার রেশ, এবং এই মেকুলু পেপুলার রেশগুলোর মধ্যে একটা ইম্পর্ট্যান্ট থিংস হচ্ছে এখানে হচ্ছে আপনার ইচিং থাকে এবং এগুলো ব্লিস্টার ফর্মেশন হতে পারে, এবং এখানে সেন্ট্রাল পয়েন্ট থাকে, সেন্টার বা টার্গেট পয়েন্ট থাকে, যেটা কিনা প্যাথোনমিক সাইন
সাইন। ঠিক আছে, এখন আমরা যদি ইন্টারনালি চিন্তা করি, ইন্টারনালি আমাদের বডিতে যে মিউকাস মেমব্রেনগুলো আছে, তো আমরা যদি দেখি আমাদের লেরিনজিয়াল যে মিউকাস মেমব্রেনগুলো আছে, সেই লেরিনজিয়াল মিউকাস মেমব্রেনে হইতে পারে আপনার ইনফ্লামেশন হয়ে লেরিনজিয়াল ইডিমা ডেভেলপ করতে পারে একটা স্টিভেন জনসন সিনড্রোমের পেশেন্ট। তাছাড়া এক্সেসিভ ইডেমা কজেস স্ট্রাইডর, লেরিনজিয়াল ইডেমা এক্সেসিভ হলে পেশেন্টের স্ট্রাইডর ডেভেলপ করতে পারে এবং ফাইনালি রেসপিরেটরি ডিস্ট্রেস পর্যন্ত ডেভেলপ করতে পারে স্টিভেন জনসন সিনড্রোমের পেশেন্টের। তাছাড়া আমরা যদি এখন জিআইটিতে চিন্তা করি, জিআইটি মিউকোসাতে তার ইনফ্লামেশনের ফলে ইডেমা হয়ে অ্যাবডোমিনাল ক্রাম্প হতে পারে এবং এক্সেসিভ সিক্রেশনের ফলে তার ডায়রিয়া পর্যন্ত হতে পারে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মূলত স্টিভেন জনসন যে সিনড্রোম, সেই স্টিভেন জনসন সিনড্রোমের ক্লিনিক্যাল প্রেজেন্টেশনস। ঠিক আছে, তো স্টিভেন জনসন সিনড্রোমের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে এটা। এখন ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা পরীক্ষাতে সচরাচর ধরা হয় এবং খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যদি কোনো কারো যদি এরকম র্যাশ নিয়ে আসে ডিউ টু ড্রাগ অর যে কারণগুলো বললাম, সেই কারণগুলোর সেই ইটিওলজিক্যাল ফ্যাক্টর যদি প্রেজেন্ট থাকে এবং পেশেন্টের যদি হচ্ছে র্যাশ থাকে, তাহলে আমাদের কাছে র্যাশটা খুব ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? আমরা দেখব যে ওই পেশেন্টের র্যাশটা কি তার বডি সারফেসের কত পার্সেন্ট এরিয়া জুড়ে অবস্থান করতেছে। ঠিক আছে, যদি কোনো পেশেন্টের র্যাশটা তার বডি সারফেসের 10% এরিয়া জুড়ে থাকে, তখন আমরা সেই কন্ডিশনটা বলবো হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম। আবার আরেকটা পেশেন্ট যার কিনা এরকম র্যাশ নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করলো, হ্যাঁ, তো কিন্তু তার র্যাশটা হচ্ছে বডি সারফেস এরিয়ার মোর দেন 30%, তখন ওই কন্ডিশনটার নাম আমরা দিব হচ্ছে টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস। কি বলবো? টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস বলবো। আবার আরেকটা পেশেন্ট আসলো যার হচ্ছে র্যাশটা হচ্ছে more than 10% of the body surface area but less than 30% of the body surface area, তখন এই কন্ডিশনটাকে আমরা নাম দিব ওভারল্যাপিং স্টিভেন জনসন সিনড্রোম অ্যান্ড টক্সিক এপিডেমোনেক্রোলাইসিস। আবার বলি, ওভারল্যাপিং স্টিভেন জনসন সিনড্রোম এবং টক্সিক এপিডেমোনেক্রোলাইসিস। এখন এই যে স্টিভেন জনসন সিনড্রোম, টক্সিক এপিডেমোনেক্রোলাইসিস, তারপরে ওভারল্যাপিং স্টিভেন জনসন সিনড্রোম অ্যান্ড টক্সিক এপিডেমোনেক্রোলাইসিস, জিনিসগুলো মূলত সেম, বাট সিভিয়ারিটি এখানে একটু ভিন্নতা আছে। যেমন হচ্ছে যদি কোনো পেশেন্ট যদি প্রশ্ন করা হয় যে একটা পেশেন্ট স্টিভেন জনসন সিনড্রোমের পেশেন্টের সিভিয়ারিটি বেশি নাকি বেশি সিভিয়ার নাকি হচ্ছে টক্সিক এপিডেমোনেক্রোলাইসিসের সিভিয়ারিটি বেশি, তাহলে অ্যান্সারটা হবে টক্সিক এপিডেমোনেক্রোলাইসিসের সিভিয়ারিটিটা বেশি। ঠিক আছে, এখন এই যে এই পেশেন্টের ম্যানেজমেন্ট কী হবে? এই পেশেন্টের ম্যানেজমেন্ট হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের হসপিটালাইজেশন করতে হবে। ঠিক আছে, পেশেন্ট মাস্ট বি হসপিটালাইজড এবং আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রিসিপিটেটিং ফ্যাক্টরসগুলো আমাদেরকে স্টপ করতে হবে। যেমন সে যে ড্রাগসগুলো খাচ্ছিল সেই ড্রাগসগুলোকে আমাদের অফ করে দিতে হবে। তারপরে স্টিভেন জনসন সিনড্রোমের ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট বা ফার্স্ট চয়েস অফ ট্রিটমেন্ট হচ্ছে আইভিআইজি হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোমের ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট। তাছাড়া আমরা অ্যান্টিহিস্টামিন দিতে পারি, আইভি ফ্লুইড ম্যানেজমেন্ট আমরা করতে পারি, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস আমরা দিতে পারি এবং সর্বশেষে আমরা প্লাজমা ফেরেসিস করতে পারি পেশেন্টের। ঠিক আছে, এই ম্যানেজমেন্টটা পরীক্ষাতে মানে আসে, শর্ট নোট হিসেবে আসে। তার হচ্ছে আপনার এই যে পেশেন্ট স্টিভেন জনসনের সিনড্রোমের পেশেন্টকে যদি আমরা নেগলিজেন্সি করি অথবা আমরা যদি ট্রিটমেন্ট ঠিক সময় পেশেন্টে না পাই, তাহলে কি সমস্যা হতে পারে? যদি একটা স্টিভেন জনসন সিনড্রোমের পেশেন্ট ঠিক সময় মতো অ্যাকচুয়াল ট্রিটমেন্টটা না পায়, তাহলে ওই পেশেন্টের সেপসিস হয়ে যেতে পারে। কারণ হচ্ছে তার স্কিন যেহেতু এখানে ইরাপশন হচ্ছে, স্কিনে প্রবলেম হচ্ছে, সে কারণে এখানে ইনফেকশন হতে পারে স্কিন দিয়ে। হ্যাঁ, ইনফেকশন হয়ে পেশেন্ট সেপসিস হতে পারে এবং সেপটিক শক, অ্যানাফাইলেটিক শক ডেভেলপ করতে পারে। সো এই ছিল হচ্ছে আমাদের স্টিভেন জনসন সিনড্রোম সম্পর্কিত আলোচনা। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।